গরুর মাংসের কালাভুনা শুনলেই যেন মুখে পানি চলে আসে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালাভুনা রান্নার একেবারে সবচেয়ে সহজ আর ঘরোয়া একটা রেসিপি। এখানে নেই কোনো দামি মশলা, নেই কোনো ঝামেলা। শুধুমাত্র ঘরের প্রতিদিনের সাধারণ কিছু মশলা দিয়ে তৈরি করব এই কালাভুনা। ঘরোয়া মশলায় তৈরি এই কালাভুনার স্বাদ কিন্তু নামি দামি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। কালাভুনা মানে কিন্তু এটা নয় যে মাংসকে একেবারে পুড়িয়ে কালো করে ফেলা। কালাভুনা মানে হলো মাংসগুলোর কালার কালো হবে ঠিকই, কিন্তু মাংসের ভিতরটা একদমই সফট, তুলতুলে নরম হবে। তবে চলুন এবার তাহলে এই কালাভুনা রান্নাটা শুরু করি। তো কালাভুনা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ গরুর মাংস। এই মাংসের মধ্যে আমি কিছুটা হাড় এবং কিছুটা চর্বি সহ নিয়েছি। আর মাংসগুলোকে আমি এরকম একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবারে এই মাংসের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি নিয়েছি 2টো তেজপাতা, 4 থেকে 5টা এলাচ, 1 টুকরো দারুচিনি, 4 থেকে 5টা লং, আর নিয়েছি 10 থেকে 12টা কালো গোলমরিচ। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচে করে 1 চামচ পরিমাণ আদা বাটা, দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি 4 চামচে করে 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিক্স মাংসের মশলা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবারে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রাঁধুনির গুঁড়া। এই রাঁধুনির গুঁড়াটা অনেকেই হয়তো চিনেন না। এই রাঁধুনিটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। কালো ভুনার স্বাদ বাড়াতে হলে কিন্তু এই রাঁধুনির গুঁড়াটা অবশ্যই দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি একটা জয়ত্রীর 3 ভাগের 1 ভাগ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা জয়ফল নিয়েছি। এই জয়ফলটা ভেঙে আমি এর থেকে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিব। একটা জায়ফলকে ভেঙে আমি এর থেকে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ ভেজে নেওয়ার পর যে তেলটা বেঁচে গিয়েছিল সেই তেলটা এখানে আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু পেঁয়াজ ভেজে নেওয়া সয়াবিন তেল। এবারে আমি হাতের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে একেবারে সময় নিয়ে মাখিয়ে নিব। এই মাখিয়ে নেওয়ার কাজটা খুব ভালো করে সময় নিয়ে করতে হবে। এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন সবগুলো তেল মশলা মাংসের সাথে ভালোভাবে লেগে যায়। এই মাখিয়ে নেওয়ার উপরেও কিন্তু কালাভুনার স্বাদ অনেকাংশেই নির্ভর করে। তাই এ পর্যায়ে চেষ্টা করতে হবে খুব ভালো করে একেবারে সময় নিয়ে সব কিছুকে মাখিয়ে নিতে। এখন কিন্তু আমি মাংসগুলোকে সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এই মাংসগুলোকে আমি চুলায় বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি মাংসগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসগুলোকে আমি চুলার মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি ভালোভাবে মাংসটাকে নেড়েচেড়ে দিচ্ছি। মশলার সঙ্গে যেন প্রতিটি মাংসের টুকরো ভালোভাবে মেশানো হয়। এই কষানোর সময়টা কিন্তু কালো ভুনার মূল স্টেপ। মাংস এ পর্যায়ে যত ভালো কষানো হবে মাংসের কালার ততই কালো হবে, আর স্বাদ হবে দারুণ। মশলা কষাতে কষাতেই যখন এরকম তেল ছেড়ে দিবে তখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে একেবারে হাই হিটে আরও 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর আবারও ঢাকনা খুলে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওর মাঝখানে একটা অনুরোধ করে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এই ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আরও 20 মিনিট রান্না করে নিব। 20 মিনিট মিডিয়াম হিটে রান্না করার পর কিন্তু এ পর্যায়ে মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে যদি আপনাদের মাংস থেকে অনেক বেশি পরিমাণে পানি ছেড়ে দেয় তাহলে কিন্তু এখানে এ পর্যায়ে কোনো পানি অ্যাড করার দরকার নেই। যেহেতু আমার এই মাংসের মধ্যে পানিগুলো টেনে গিয়ে মাংসগুলো একটু ঘন হয়ে গিয়েছে, তাই এ পর্যায়ে এই মাংসের মধ্যে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এই পানি দেওয়াটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে। এই 1 কাপ পরিমাণ পানি দেওয়ার কারণে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে এ পর্যায়ে সিদ্ধ হয়ে যাবে। এই কালাভুনা রান্না করার সময় কিন্তু পানির পরিমাণটা কোনোভাবেই বেশি দেওয়া যায় না। মাংসের থেকে যদি যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে যায় তাহলে কিন্তু আর এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে মিডিয়াম আঁচে রান্না করে নিব পুরো 45 মিনিট। এই 45 মিনিটের মাঝেই কিন্তু মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর 45 মিনিটের মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে মাংসটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে। তো আমি ফিরে এলাম 45 মিনিট পর। এখন কিন্তু মাংসের পানিগুলো অনেকটাই টেনে গিয়েছে আর মাংসগুলো কিন্তু এ পর্যায়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও ভালোভাবে মাংসটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
এ পর্যায়ে কিন্তু মাংসের মধ্যে দেয়া তেলগুলোও কিন্তু উপরে উঠে এসেছে। এখন থেকে কিন্তু মাংসটা আস্তে আস্তে কালো হতে থাকবে। এবারে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে করে দিয়ে আবারও মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে। মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাশের চুলায় ফোড়নটা তৈরি করে নিব। এখন চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। একটা পেঁয়াজের অর্ধেকটা আমি এরকম একটু বড় সাইজ করে কেটে দিয়ে দিচ্ছি। 3-4টা রসুনের কোয়াকে আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে এই রসুন কুচিগুলোকেও আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই সব কিছুকে একটু হালকা বাদামি করে ভেজে তারপর এই ফোড়নটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। পেঁয়াজ আর রসুনটা হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই ফোড়নটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকনা খুলে মাংসের উপর এই ফোড়নটাকে দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে দেওয়ার পর আমি সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফোড়নটা দিয়ে আমি কিন্তু মাংসগুলোকে কোনো প্রকার নেড়েচেড়ে দিব না। ফোড়নটা দিয়ে দেওয়ার পর এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে আমি মাংসটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ রাঁধুনির গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। একটা পেঁয়াজের যে বাকি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কিউব করে কাটা রয়ে গিয়েছিল সেগুলোকে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম। এখন সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম টু লো আঁচে আরও প্রায় 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নিব। এই 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে একটু জাল করলেই কিন্তু মাংসের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো আমি ফিরে আসলাম ঠিক 7 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সবগুলো তেল উপরে চলে এসেছে। আর এ পর্যায়ে কিন্তু মাংসগুলোর কালারও একেবারে কালচে হয়ে গিয়েছে। এটাই কিন্তু হলো আসল কালাভুনা। এখন যদি আর বেশিক্ষণ সময় পর্যন্ত মাংসটাকে জাল করা হয় মাংসটা কিন্তু তখন আবার একেবারে ফ্রাই হয়ে যাবে। তখন কিন্তু এটা আর কালাভুনা থাকবে না। কালাভুনার বৈশিষ্ট্যই হলো মাংসগুলো কালো হবে ঠিক, কিন্তু মাংসের ভিতরটা একেবারে সফট নরম তুলতুলে থাকবে। এখন কিন্তু আমার কালাভুনাটা তৈরি হয়ে গিয়েছে। এই কালাভুনাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটার কালার আরও অনেকটাই কালো হয়ে যাবে। তাই মাংসগুলো এই লেভেলের হয়ে আসলে বুঝে নিতে হবে যে কালাভুনাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। দেখুন মাংসটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মাংসের কালারটা একেবারে কালো হয়ে গিয়েছে। এবারে আমি এই কালো ভুনাগুলোকে একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাই হলো কালো ভুনার আসল কালার। আমি চেষ্টা করেছি একদম সাধারণভাবে ঘরোয়া সব মশলায় এই পারফেক্ট কালাভুনার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে। দেখুন মাংসগুলোর কালার হচ্ছে কালো, কিন্তু মাংসগুলো ভিতরে একেবারে সফট নরম তুলতুলে। সবচেয়ে সহজভাবে তৈরি ঘরোয়া সব মশলায় তৈরি এই স্পেশাল এবং পারফেক্ট গরুর মাংসের কালাভুনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে আর বেশ সহজও লেগেছে। আসছে কুরবানির ঈদে আপনারা অবশ্যই এই রেসিপিতে একবার গরুর মাংসের কালাভুনাটা রান্না করে দেখবেন। আশা করছি বাসার সবাই খুবই পছন্দ করবে। বরাবরের মতোই আশা করছি আমার আজকের এই সহজ কালাভুনার রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। আজকে আমি আচার প্রেমীদের জন্য নিয়ে এসেছি এই সময়ের জন্য একেবারে পারফেক্ট একটি আচারের রেসিপি। আজকে শেয়ার করব ভীষণ লোভনীয় স্বাদের টকঝাল মিষ্টি গরুর মাংসের আচার। গরুর মাংসের আচার, এটার নাম শুনলেই জিভে পানি চলে আসে, তাই না? সামনেই যেহেতু কুরবানির ঈদ, তাই আপনারা এই গরুর মাংসের আচারটাকে একবার না বানালে বুঝবেন না যে এটার স্বাদ কতটুকু। এই গরুর মাংসের আচারটা আপনারা চাইলে এভাবে বানিয়ে বিদেশে প্রিয়জনদের জন্যও পাঠাতে পারবেন। আশা করছি আমার আজকের এই গরুর মাংসের আচারের রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। তবে চলুন এবার তাহলে আর দেরি না করে আচারটা বানানো শুরু করি। গরুর মাংসের আচার তৈরি করার জন্য আমি এখানে কোনো প্রকার হাড় এবং কোনো প্রকার চর্বি ছাড়া শুধুমাত্র সলিড গরুর মাংস নিয়ে নিয়েছি 500 গ্রাম। গরুর মাংসের এই আচার তৈরিতে মাংসের মধ্যে কিন্তু কোনো প্রকার হাড় বা কোনো প্রকার চর্বি থাকা যাবে না। মাংসের মধ্যে চর্বির অংশ থেকে গেলে কিন্তু এই আচার কোনোভাবেই সংরক্ষণ করে রাখা যাবে না। এখানে আমি এই গরুর মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপর এরকম একটা প্যানে নিয়ে নিয়েছি। আর মাংসগুলোকে আমি এরকম একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি। চেষ্টা করতে হবে মাংসগুলোকে ছোটো সাইজ করে কেটে নিতে। মাংসগুলোকে ছোটো সাইজ করে কেটে নিতে পারলে মাংসগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এবারে এই মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নর্মাল 4 চামচে করে 1 চামচ পরিমাণ রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1 চামচ মিক্স মাংসের মশলা। এই মাংসের মশলার রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়ন আর ভাজা শুকনো মরিচের গুঁড়া।
অর্থাৎ এটা হলো আচারের মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ বা স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এবারে হাতের সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যেন সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। তো এ পর্যায়ে আমার মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি চুলাটাকে অন করে দিলাম। চুলাটাকে অন করে দিয়ে এবার আমি প্যানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এভাবে 5 মিনিট হাই হিটে মাংসটাকে রান্না করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য আবারও রান্না করে নিব। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। মাংস থেকে বের হওয়া এই পানিগুলো দিয়েই কিন্তু আমি মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। যেহেতু আমি মাংসগুলোকে ছোট সাইজ করে কেটে নিয়েছি, তাই কিন্তু মাংসগুলো এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচকে একেবারে মিডিয়াম হিটে করে দিয়ে মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। মাংস সিদ্ধের এই সময়টাতে কিন্তু চুলার আঁচকে অবশ্যই মিডিয়াম হিটেই রাখতে হবে। এখন আমি ফিরে এলাম মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি মাংসগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে মাংসের গায়ে লেগে থাকা সবগুলো পানিকে একেবারে শুকিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু এ পর্যায়ে মাংসের গায়ে লেগে থাকা সবগুলো পানিকে একেবারে টানিয়ে নিতে হবে। এ পর্যায়ে যদি মাংসের গায়ে কোনো প্রকার পানি থেকে যায় তাহলেও কিন্তু মাংসটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার মাংসগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এবারে আমি এই প্যান থেকে সবগুলো মাংসকে একটা বাটিতে তুলে রাখবো। এখন এই সেম প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এ পর্যায়ে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে, কারণ সরিষার তেল ছাড়া কিন্তু কোনো রকম আচারই তৈরি হয় না। আর আমার এখানে মাংসের পরিমাণ যেহেতু কম, তাই আজকে আমি তেলের পরিমাণও কম দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আস্ত 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি 18 থেকে 20টির মতো রসুনের কোয়া। যে কোনো আচারের মধ্যেই রসুনের পরিমাণটা বেশি দিলে আচারটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি রসুনের পরিমাণটা বেশি দিলাম। সব কিছুকে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষাগুলোকে আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। কোনোভাবেই কিন্তু সরিষাকে পানি দিয়ে বেটে নেবেন না, এতে করে কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকবে না। সরিষাগুলোকেও 1 মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সবগুলো গরুর মাংস। মাংসগুলোকে এ পর্যায়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট সময় পর্যন্ত ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু অবশ্যই এই মাংসগুলোকে ভেজে নিতে হবে। মাংসগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি আবারও মাংসগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পর এবার এই আচারের মধ্যে আমি টক স্বাদটা আনার জন্য এ পর্যায়ে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ তেঁতুলের কাত। এখানে আমি কয়েকটা তেঁতুলকে কিছুটা পরিমাণ ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর তেঁতুলগুলো যখন ভিজে গিয়েছিল তখন আমি তেঁতুলের বিচিগুলো ফেলে দিয়ে মাড়গুলো আলাদা করে নিয়েছি। এখন আমি আবারও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভাজা 5 ফোড়ন আর ভাজা শুকনো মরিচের গুঁড়া, অর্থাৎ এটা হলো আচারের মশলা। এ পর্যায়ে আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা। এই সিরকাটা দিতে পারলেই কিন্তু আচারটা প্রায় 1 বছর সময় পর্যন্ত ভালো থাকবে। যেহেতু আচারের মধ্যে আমি তেঁতুল দিয়েছি, তাই এ পর্যায়ে আমি আচারের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। এতে করে আচারটা টক ঝাল মিষ্টি হবে। এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বিট লবণ। এখন কিন্তু আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ। এবারে সবকিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই আচারটাকে আরও 10 মিনিট সময় পর্যন্ত মিডিয়াম টু লো আঁচে জাল করে নিব। এই সময়ের মধ্যেই কিন্তু আচারটা আস্তে আস্তে কালার চেঞ্জ হতে থাকবে, আর ঢেকে না দিলে কিন্তু আচারের কালারটা দ্রুত আসবে না। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আবারও নেড়েচেড়ে আচারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আচারটাকে আরও মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম আরও 5 মিনিট পর। এ পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন আচারের মধ্যে দেয়া সবগুলো তেলই কিন্তু উপরে ভেসে উঠেছে। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আচারটাকে ঢেকে দেওয়ার কারণেই কিন্তু আচারের মধ্যে এই সুন্দর কালারটা দ্রুত এসেছে। আচারটার মধ্যে যখন সবগুলো তেল এরকম ভেসে উঠবে আর আচারের কালারটা যখন এই লেভেলের হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে আচারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমার গরুর মাংসের আচারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি এই আচারটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন কত সহজেই কিন্তু তৈরি করে ফেললাম কোরবানির ঈদ স্পেশাল পারফেক্ট টক ঝাল মিষ্টি গরুর মাংসের আচার।
ভীষণ লোভনীয় স্বাদের এই গরুর মাংসের আচার আপনারা একবার না বানালে বুঝবেনই না যে এটা খেতে কতটা মজার। এই আচারটা এমনিও খাওয়া যায়, আবার ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথেই এই আচারটা বেশ জমে যায়। এবার আমি একটা মাংস নিয়ে আমি আপনাদেরকে হাত দিয়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসের এই আচারটা উপরে একটু ক্রিস্পি আর ভিতরে একেবারে সফট নরম তুলতুলে। আচারটাকে পুরো 1 বছর সময়ের জন্য সংরক্ষণ করতে চাইলে এ পর্যায়ে একটা শুকনো কাচের বয়ামে ভরে আচারটাকে রেখে দিলে এই আচারটাকে নর্মাল ফ্রিজে রেখে প্রায় 1 বছর সময় পর্যন্ত খাওয়া যাবে। আর নর্মাল তাপমাত্রায় আচারটা প্রায় 3 থেকে 4 মাস সময় পর্যন্ত ভালো থাকবে। আর আচারটার মধ্যে যদি আপনারা তেলের পরিমাণটা অনেক বেশি পরিমাণে দিয়ে, অর্থাৎ আপনারা যদি এই আচারটাকে তেলের মধ্যে চুবিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু এই আচারটাকে কোনো প্রকার নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখার দরকার নেই। তেলের মধ্যে চুবিয়ে রাখতে পারলে আচারটাকে বাহিরে রেখে প্রায় 1 বছর সময় পর্যন্ত খাওয়া যাবে। তো ভিউয়ার্স, দেখতেই তো পেলেন কত সহজেই কিন্তু তৈরি করে ফেললাম কুরবানি ঈদ স্পেশাল পারফেক্ট টক ঝাল মিষ্টি গরুর মাংসের আচার। আমি তো বলবো সামনের কুরবানির ঈদে আপনারা অবশ্যই এই গরুর মাংসের আচারটা একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি পারফেক্ট গরুর মাংসের আচারের রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।